সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 এর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে লুইস ক্যারলের লেখা ডাউন দ্য র্যাবিট হোল এই গল্পের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো, গল্পটা যেহেতু অনেকটাই বড়, তাই আমরা দুটো পার্টে গল্পটির প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। আজকে হচ্ছে প্রথম পার্ট। আমরা মূল গল্পটা শুরু করার আগে আমাদের লেখক লুইস ক্যারল সম্পর্কে একটু জেনে নেব। লুইস ক্যারলের আসল নাম ছিল চার্লস লাটউইজ ডজসন। ভালো করে মনে রাখবে, চার্লস লাটউইজ ডজসন। ওনার ছদ্মনাম বা নিক নেম যেটাকে বলা হয়, পেন নেম যেটাকে বলা হয়, সেটা হচ্ছে লুইস ক্যারল। তিনি 27 জানুয়ারি 1832 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি বিখ্যাত ছিলেন শিশু সাহিত্য এবং গল্প সাহিত্যে। ওনার লেখা বিখ্যাত সাহিত্যকর্মগুলো হলো অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড, যেটা থেকে আমাদের পাঠ্য ডাউন দ্য র্যাবিট হোল এই গল্পটা নেওয়া হয়েছে। এছাড়াও থ্রু দ্য লুকিং গ্লাস, দ্য হান্টিং অফ দ্য স্নার্ক। তিনি 1898 সালের 14 জানুয়ারি পরলোক গমন করেন। এরপরে দেখো, গল্পটা শুরু করার আগে আমরা গল্পের প্রধান চরিত্র কে, গল্পটার একটা সাধারণ বিষয়বস্তু কি, সেটা নিয়ে একটু আলোচনা করব। এই গল্পে মূলত দুটি চরিত্র আছে। অ্যালিস, যে হচ্ছে কৌতূহলী এবং সাহসী প্রধান চরিত্র, যে সাদা খরগোশকে অনুসরণ করে এবং অদ্ভুত যাত্রায় অগ্রসর হয়। আর একটা হচ্ছে হোয়াইট র্যাবিট, সাদা খরগোশ, একটা আতঙ্কিত মানব সদৃশ খরগোশ যে কথা বলতে পারে, যে সবসময় তাড়াই থাকে এবং অ্যালিসের দৃষ্টি আকর্ষণ করে এবং তাকে রূপকথার দেশে নিয়ে যায়। দেখো, এই গল্পের একটা সংক্ষিপ্ত রূপ আমি বলে দিচ্ছি। এই গল্পে অ্যালিস নামে এক কৌতূহলী মেয়ের কথা বলা হয়েছে, যে একটি খরগোশকে অনুসরণ করতে গিয়ে তার গর্তের মধ্যে পড়ে যায় এবং এক অদ্ভুত জগতে প্রবেশ করে, যেখানে নানা রকম অদ্ভুত প্রাণীর অবাস্তব ঘটনার সম্মুখীন হয়। এই অধ্যায়টি বা এই গল্পটি তার কল্পনাময় অভিযানের সূচনা। যে এই গল্পে আমরা দেখতে পাই সে কিভাবে ওই গর্তের মধ্যে প্রবেশ করে, খরগোশের গর্তের মধ্যে প্রবেশ করে সেই যাত্রাপথে সে কি দেখতে পায়, সেখানে পৌঁছে কিরকম এক অদ্ভুত জগতের সে সম্মুখীন হয়। এটাই হচ্ছে এই গল্পের মূল বিষয়বস্তু। এরপর আমরা মূল গল্পে প্রবেশ করব। অ্যালিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড। অ্যালিস খুবই ক্লান্ত হয়ে উঠছিল। অফ সিটিং বাই হার সিস্টার, বোনের পাশে বসে, অন দ্য ব্যাঙ্ক, নদীর তীরে। যে অ্যালিস তার বোনের পাশে নদীর তীরে বসে খুবই ক্লান্ত হয়ে উঠছিল। অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, এবং তার করার মতো কিছুই ছিল না, মানে কাজ কোনো ছিল না। ওয়ান্স অর টোয়াইস শি হ্যাড পিপড ইন্টু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং। এক দুবার সে উকি মেরেছিল। পিপড ইন্টু মানে উকি মারা। কি সে উকি দিয়েছিল দ্য বুক, বইটার দিকে, হার সিস্টার ওয়াজ রিডিং, যেটা তার বোন পড়ছিল। বাট ইট হ্যাড নো পিকচার্স আর কনভারসেশনস ইন ইট, কিন্তু এই বইটাতে না ছিল কোনো ছবি বা কোনো কথোপকথন, কিছুই ছিল না। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক, এই বইয়ের কি দরকার, থট অ্যালিস, অ্যালিস ভাবলো, উইথাউট পিকচার্স অর কনভারসেশন, তাতে যদি কোনো ছবি বা কথোপকথন না থাকে, যে বইটাতে যদি কোনো ছবি বা কথোপকথন না থাকে, সেরকম বইয়ের কি দরকার। সো সি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, সুতরাং সে তার নিজের মনে মনে বিবেচনা করছিল, ভাবছিল এখানে, অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড, যতটা সে পারে, ফর দ্য হট ডে, কারণ এই গরম দিনটা, মেড আর ফিল ভেরি স্লিপি, তাকে খুবই একটা তন্দাচ্ছন্ন ভাব, ঘুম ঘুম ভাব তৈরি করেছিল। অ্যান্ড স্টুপিড, নিজেকে বোকা বোকা লাগছিল। হোয়েদার দ্য প্লেজার অফ মেকিং এ ডেইজি চেন উড বি ওর দ্য ট্রাভেল অফ গেটিং আপ অ্যান্ড পিকিং দ্য ডেইজিজ, এখন যদি উঠে কষ্ট করে ডেইজি ফুল তোলা হয় এবং তা দিয়ে মালা গাঁথার আনন্দ উপভোগ করা হয়, তাহলে কি এই একঘেয়েমি ভাবটা দূর করা সম্ভব? সেটা ভাবছিল, যে এখন যদি আমরা উঠে এরকম নদীর তীরে বসে না থেকে কিছু ডেইজি ফুল কালেক্ট করি, তুলি, সেটা দিয়ে যদি একটা মালা গাঁথি, তাহলে কি আমাদের এই যে একঘেয়েমি বোরিং লাগছে সেটা কি কাটানো সম্ভব? ওয়েন সাডেনলি, তখন হঠাৎ করে, এ হোয়াইট র্যাবিট, ভালো করে মনে রাখবে, একটা সাদা খরগোশ, উইথ পিঙ্ক আইজ, যার চোখগুলো ছিল গোলাপি, গোলাপি চোখের সাদা খরগোশ, র্যান ক্লোজ বাই হার, একদম তার কাছ দিয়ে দৌড়ে পেরিয়ে গেল। দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট, এতে বলার মতো সেরকম গুরুত্বপূর্ণ কিছু ছিল না। নর ডিড অ্যালিস থিঙ্ক ইট সো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে, অ্যালিসও এটাকে খুব বেশি অস্বাভাবিক মনে করেনি। টু হিয়ার দ্য র্যাবিট সেজ টু ইটসেলফ, যখন সে খরগোশটিকে নিজেকে বলতে শুনল, ও ডিয়ার,
আই শ্যাল বি টু লেট। আরে প্রিয়, আমি দেরি করে ফেলবো। হোয়েন সি থট ইট ওভার আফটারওয়ার্ডস, যখন সে পরে ভাবলো, যখন এটাকে সে পরে ভাবলো, ইট অকার টু হার, তার মনে হলো, দ্যাট যে সি অট টু হ্যাভ ওয়ান্ডার্ড, তার অবাক হওয়া উচিত ছিল যে খরগোশটা ওরকম কথা বলল কেন, যে আরে প্রিয়, আমি দেরি করে ফেলবো অ্যাট দিস, এটাতে, যেটা শুনে তার কিন্তু অবাক হওয়া উচিত ছিল। বাট অ্যাট দ্যাট টাইম ইট অল সিমড কোয়াইট ন্যাচারাল, কিন্তু তখন সব কিছুই তার কাছে স্বাভাবিক বলে মনে হয়েছিল, যখন খরগোশটাকে সে দেখেছিল এরকম পেরিয়ে যেতে যেতে বলেছিল। বাট হোয়েন দ্য র্যাবিট অ্যাকচুয়ালি টুক এ ওয়াচ আউট অফ ইটস ওয়েস্টকোট পকেট, কিন্তু যখন খরগোশটি প্রকৃতপক্ষেই তার ওয়েস্টকোটের পকেট থেকে একটি ঘড়ি বের করলো, অ্যান্ড লুকড অ্যাট ইট, সেটার দিকে তাকালো, অ্যান্ড দেন হারিড অন, তারপর তাড়াহুড়ো করে এগিয়ে গেল, অ্যালিস স্টার্টেড টু হার ফিট, অ্যালিসও তার পিছু পিছু যেতে শুরু করলো। তাহলে যখন খরগোশটা বলছিল আরে প্রিয় আমি দেরি করে ফেলবো, তাতে অ্যালিসের কিন্তু কিছু মনে হয়নি, কিন্তু যখন সে ওয়েস্ট কোটের পকেট থেকে একটা ঘড়ি বের করে দেখলো, দেখে তাড়াহুড়ো করে এগিয়ে গেল, তখন কিন্তু অ্যালিস আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। অ্যালিস স্টার্টেড টু হার ফিট, অ্যালিসও উঠে দাঁড়ালো, যে তখন তার মনে হলো যে না, এটা তো স্বাভাবিক নয়। ফর ইট ফ্ল্যাশড অ্যাক্রস আর মাইন্ড দ্যাট, কারণ তার মনে হলো, হঠাৎ করে তার মনে হলো, শি হ্যাড নেভার বিফোর সিন এ র্যাবিট, সে কখনো আগে একটা খরগোশ দেখেনি, উইথ আইদার এ ওয়েস্ট কোট পকেট, যে ওয়েস্ট কোট পরে থাকতে কোনো খরগোশকে সে আগে কখনো দেখেনি, অরে ওয়াচ টু টেক আউট অফ ইট, বা সেখান থেকে কোনো ঘড়ি বের করতে সে আগে দেখেনি। এই প্রথমবার সে একটা খরগোশকে ওয়েস্ট কোট পরে থাকতে এবং তার ভেতর থেকে একটা ঘড়ি বার করতে দেখলো। অ্যান্ড বার্নিং উইথ কিউরিয়াসিটি মানে প্রচণ্ড কৌতূহলবশত, সি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড আফটার ইট, সে দৌড়ে গেল মাঠেতে ওই খরগোশটার পিছনে পিছনে। অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম, আর ঠিক সৌভাগ্যবশত, টু সিট, এটাকে দেখলো কি, পপ ডাউন এ লার্জ র্যাবিট হোল আন্ডার দ্য হেজ, মানে আমরা জানি বুশ, ঝোপঝাড় যেটাকে বলা হয়, যে খরগোশটিকে একটি ঝোপের নিচে গর্তের মধ্যে ঢুকে যেতে সে দেখলো, যে খরগোশটা ছুটে গিয়ে একটা ঝোপের নিচে গর্তের মধ্যে প্রবেশ করলো, সেটাকে সে সৌভাগ্যবশত দেখতে পেল কে না, অ্যালিস। ইন অ্যানাদার মোমেন্ট, পরের মুহূর্তেই ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার আর, অ্যালিসও তার পিছু পিছু গর্তের মধ্যে ঢুকে পড়লো, যে গর্তের মধ্যে ওই খরগোশটা ঢুকেছিল, প্রবেশ করেছিল, সেই গর্তের মধ্যে অ্যালিসও তার পিছনে পিছনে গিয়ে প্রবেশ করলো। নেভার ওয়ান্স কনসিডারিং হাউ ইন দ্য ওয়ার্ল্ড সি ওয়াজ টু গেট আউট এগেন, একবারের জন্য সে ভাবলো না কিভাবে সে আবার ওই জগৎ থেকে এই বাইরের জগতে বেরিয়ে আসবে, যে একটা ছোট্ট খরগোশের হোল, মানে একটা ছোট্ট র্যাবিট হোল, খরগোশের গর্তের মধ্যে সে ঢুকছে, সেখান থেকে কিভাবে বাইরে বেরোবে সে কথা একবারও না ভেবেই সে দৌড়ে তার পিছু পিছু গিয়ে ওই গর্তের মধ্যে প্রবেশ করলো। দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেইট অন লাইক এ টানেল ফর সাম ওয়ে, খরগোশের গর্তটা কিছুদূর পর্যন্ত সোজা সুড়ঙ্গের মতো গিয়েছিল। অ্যান্ড দেন ডিপড সাডেনলি ডাউন, তারপরে হঠাৎ করে নিচের দিকে নেমে গেল। সো সাডেনলি দ্যাট, এতটাই, তাহলে সুড়ঙ্গের মতো যেতে যেতে হঠাৎ করে সেটা নিচের দিকে, খাদের দিকে নেমে গেল, সেটা এতটাই হঠাৎ করে, অ্যালিস হ্যাড নট এ মোমেন্ট টু থিঙ্ক, অ্যালিস ভাবার কোনো সময় পেল না, অ্যাবাউট স্টপিং হারসেলফ বিফোর, নিজেকে থামানোর আগে, যে সেই সুড়ঙ্গের পরে যে গর্তটা নিচের দিকে নেমে গেছে, সেই রাস্তাটাতে গিয়ে নিজেকে ভাবার কোনো সময় পেল না। শি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন, সে দেখলো সে নিচের দিকে পড়ে গেছে। হোয়াট সিম টু বি এ ভেরি ডিপ ওয়েল, যেটাকে তার মনে হয়েছিল একটা গভীর কুয়া, যে একটা গভীর কুয়ার মতো গর্তে সে নিচের দিকে পড়ে যাচ্ছে, কারণ হঠাৎ করে সুড়ঙ্গটা গিয়ে শেষ হয়েছে ওরকম একটা গভীর কুয়ার মতো গর্তে, তাই সেখানে গিয়ে সে যে আর নিচের দিকে যাবে কি যাবে না সেটা ভাবার আগেই, বা সেই সিদ্ধান্তটা নেবার আগেই কিন্তু সে নিচের দিকে ওই গর্তটাই পড়ে গিয়েছিল। আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ অর শি ফেল ভেরি স্লোলি, দেখো তাহলে যখন সে ওই গর্তটাতে, কুয়ার মতো গর্তটায় পড়লো, তখন অ্যালিস ভাবছে হয় এই কুয়াটা খুবই গভীর, অথবা সে খুব ধীরে ধীরে ধীর গতিতে নিচের দিকে পড়ছিল। ফর শি হ্যাড প্লেন্টি অফ টাইম অ্যাজ শি ওয়েন্ট ডাউন টু লুক অ্যাবাউট হার, কারণ তার কাছে প্রচুর সময় ছিল চারপাশটা দেখার, যখন সে ওই নিচের দিকে পড়ছিল, অ্যান্ড টু ওয়ান্ডার হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, এবং ভাবার এরপরে কি হবে। তাহলে নিচে পড়তে পড়তে, ওই গর্তের মধ্যে বা কুয়াটার মধ্যে পড়তে পড়তে তার চারপাশটা দেখার এবং ভাবার অনেক
সময় সে পেয়েছিল। আমরা যদি কোনো একটা সুড়ঙ্গ থেকে গিয়ে হঠাৎ করে কোনো কুয়ার মধ্যে পড়ি, মানে খুবই সাডেনলি সেটা হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যে পড়ে যাব, কিন্তু অ্যালিসের ক্ষেত্রে সেটা হলো না। সে প্রচুর সময় পেল চারপাশটা ভালো করে দেখার এবং ভাবার জন্য যে এর পরে কি ঘটতে চলেছে। সেই জন্য এতটা সময় পেয়েছে বলে অ্যালিসের মনে হচ্ছে হয় কুয়াটা ছিল খুবই গভীর, অথবা সে খুব স্লোলি নিচের দিকে পড়ছিল, তাই সে এত কিছু পুঙ্খানুপুঙ্খ দেখতে পাচ্ছিল এবং অনেক কিছু ভাবতে পারছিল। প্রথমত সি ট্রাইড টু লুক ডাউন। সে চেষ্টা করেছিল নিচের দিকে তাকানোর অ্যান্ড মেক আউট, বোঝার। কি বোঝার? হোয়াট সি ওয়াজ কামিং টু। সে কোথায় যাচ্ছিল, যে গর্তের মধ্যে দিয়ে বা কুয়াটার মধ্যে দিয়ে সে কোথায় যাচ্ছিল সেটা দেখার জন্য, বোঝার জন্য সে নিচের দিকে তাকানোর চেষ্টা করলো। বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং। কিন্তু এত অন্ধকার যে কিছুই সে দেখতে পেল না। দেন সি লুকড অ্যাট দ্য সাইডস অফ দ্য ওয়েল। তারপর সে কুয়োর দেয়ালগুলোর দিকে তাকালো অ্যান্ড নোটিসড দ্যাট, লক্ষ্য করলো যে দে ওয়ার ফিল্ড উইথ কাপবোর্ডস অ্যান্ড বুক সেলফস। দেখো, সেই কুয়ার দেয়ালগুলো কিসে পরিপূর্ণ? আলমারিতে এবং বইয়ের তাক দিয়ে ভর্তি। চিন্তা করো, যে সুড়ঙ্গটার পরে কুয়াটার মধ্যে অ্যালিস পড়েছে, অ্যালিস যখন নিচের দিকে পড়ে যাচ্ছে কুয়ার গভীরে, সে যেতে যেতে দেখছে কুয়ার দেয়ালটা কিসে পরিপূর্ণ? কাপবোর্ডস, আলমারিতে, অ্যান্ড বুক সেলফস, বইয়ের তাকেতে। হেয়ার অ্যান্ড দেয়ার শি স ম্যাপস অ্যান্ড পিকচার্স হাং আপন পেগস। এখানে সেখানে সে দেখলো মানচিত্র এবং ছবি ঝুলছে। পেগস মানে পেরেক, পেরেক থেকে নানা রকম মানচিত্র এবং ছবি ঝুলানো আছে ওই কুয়ার দেয়ালে। তাহলে চিন্তা করো, এটা কিন্তু সাধারণ কোনো কুয়া নয়। কুয়ার দেওয়ালের গায়েতে আলমারি রয়েছে, বইয়ের তাক রয়েছে, আবার কি লক্ষ্য করছে? মানচিত্র এবং ছবি ঝুলছে। এগুলোই কিন্তু শর্ট কোশ্চেন পড়বে। দেখো, এখান থেকে কি কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে, আমি তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করবো এবং পিডিএফ দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করবে। সি টুক ডাউন এ জার ফ্রম ওয়ান অফ দ্য সেলভস অ্যাজ সি পাস্ট। সে নিয়েছিল একটা জারকে, মানে একটা পাত্রকে, ফ্রম ওয়ান অফ দ্য সেলভস, একটা তাক থেকে, অ্যাজ সি পাস্ট, যখন সে নিচের দিকে নামছে, ওই যে আলমারিগুলো ছিল কুয়ার দেয়ালে, সেখান থেকে সে একটা পাত্রকে বা একটা জারকে নিল। ইট ওয়াজ লেভেলড, এতে লেখা ছিল অরেঞ্জ মার্মালেড, মানে কমলা লেবুর মোরব্বা। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইট ওয়াজ এমটি। কিন্তু হতাশ হলো দেখে যে সেটা ছিল ফাঁকা। তাহলে যখন নিল পাত্রটা, তার গায়ে লেখা ছিল কি? অরেঞ্জ মার্মালেড, মানে কমলা লেবুর মোরব্বা, কিন্তু খুলে দেখছে সেটা ফাঁকা। সি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার। সে কিন্তু জারটাকে ফেলতে চাইল না। কিসের জন্য? ফর ফিয়ার অফ কিলিং সামবডি আন্ডারনিথ। এই ভয়ে যে নিচে এটা পড়লে কারো প্রাণহানি হতে পারবে, কারণ সে তো একটা র্যাবিট হোলের মধ্যে যাচ্ছে। জানছে যদি আমি জারটা ফেলে দিই, এই জারটা নিচে গিয়ে, কুয়ার নিচেতে গিয়ে যখন পড়বে, হয়তো কোনো খরগোশ টরগোশ বা অন্য কোনো প্রাণীর মাথায় পড়তে পারে, তার মৃত্যু হতে পারে। তাই সেটা ফেললো না। সো ম্যানেজ টু পুট ইট ইনটু ওয়ান অফ দ্য কাপবোর্ডস। সুতরাং একটা আলমারির তাকে রেখে দিল। সি ফেল পাস্ট ইট, যখন সে তার পাশ দিয়ে পড়ে যাচ্ছিল। তাহলে যখন সে আবার ওই গর্তের মধ্যে বা ওই কুয়াটার মধ্যে দিয়ে নিচের দিকে যাচ্ছে, যেতে যেতেই সে এত ধীরে ধীরে যাচ্ছে, দেখো, আলমারি থেকে সে একটা করে জার নিচ্ছে, আবার সেটা রাখারও সুযোগ পাচ্ছে। আমরা কেউ সাধারণভাবে যদি কোনো গর্তের মধ্যে বা কুয়ার মধ্যে পড়ে যাই, এরকমটা কিন্তু হবে না। আমরা কিন্তু একদম সাডেনলি বা ইনস্ট্যান্টলি ঝট করে পড়ে যাবো, কয়েক সেকেন্ডের মধ্যে। আমাদের কিন্তু এত সুযোগ আসবে না যে আমরা যেতে যেতে দেখতে পাবো কুয়ার দেয়ালে কি আছে, সেখান থেকে যদি আলমারি থাকে, আলমারি থেকে আমরা কোনো জার নিতে পারবো, রাখতে পারবো, সেটা কিন্তু হবে না। অ্যালিসের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে। সে কি করছে? তাই সে আলমারির তাকে সেটাকে রেখে দিল যখন সে তার পাশ দিয়ে পড়ে যাচ্ছিল, মানে একটা আলমারির পাশ দিয়ে যখন যাচ্ছিল নিচের দিকে, যেতে যেতে সে একটা আলমারির তাকে দেওয়া সেটাকে ভালো করে রেখে দিল। ওয়েল থট অ্যালিস টু হার সেলফ। আচ্ছা, অ্যালিস মনে মনে ভাবলো, আফটার সাচ এ ফল অ্যাজ দিস, এইভাবে পড়ার পর, আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন স্টেয়ার্স। আমি মনে করি সিঁড়ি থেকে পড়লে আর কিছুই হবে না। যে আমি যদি বাড়িতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যাই, এতদিন যে ভয়টা ছিল সিঁড়ি থেকে পড়ার, এখন এইখান থেকে পড়ে মনে হচ্ছে যে না না, সিঁড়ি থেকে পড়লে আর কিচ্ছু হবে না। হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম। বাড়ির সবাই আমাকে কত সাহসী ভাববে। ভাই কেন? আই উডন্ট সে এনিথিং অ্যাবাউট ইট। আমি এই নিয়ে কিছুই বলবো না। ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস। এমনকি যদি আমি বাড়ির ছাদ থেকেও পড়ে যাই, মানে দেখো, সে ভাবছে বাড়ির ছাদ থেকে পড়লেও তার কিছু হবে না, কারণ সে এই গর্তের মধ্য দিয়ে বা এই কুয়োটার মধ্য দিয়ে এত গভীরে পড়ছে, তার কিছু হচ্ছে না। তাহলে সিঁড়ি থেকে বা বাড়ির ছাদ থেকে পড়লে তার কিছু হবে না। হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, যেটা সত্যি হওয়ার মতোই ছিল। ডাউন ডাউন ডাউন, নিচে নিচে, আরও নিচে। উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড। আচ্ছা, এই পড়ার কি কোনো শেষ হবে না?
মানে অ্যালিস ভাবছে এতক্ষণ ধরে আমি কুয়াটার মধ্যে নিচের দিকে নেমেই যাচ্ছি, পড়েই যাচ্ছি, কিন্তু শেষ আর হচ্ছে না, মানে কুয়ার শেষ প্রান্তে গিয়ে আমি পৌঁছাতে পারছি না। আই ওয়ান্ডার হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দিস টাইম। আমি ভাবছি আমি এতক্ষণে কত মাইল নিচে পড়ে গেছি। সি সেড অ্যালাউড, সে জোর গলায় বলল, আই মাস্ট বি গেটিং সামহেয়ার নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ। আমি নিশ্চয়ই পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি পৌঁছে যাচ্ছি, মানে এত গভীরে যাচ্ছে কুয়াটা। অ্যালিস ভাবছে নিশ্চয়ই সে ওই নিচের দিকে নামতে নামতে পড়তে পড়তে পৃথিবীর যে কেন্দ্রবিন্দু, পৃথিবীর কেন্দ্রস্থলের দিকে সে পৌঁছে গেছে। লেট বি সি, আমাকে দেখতে হবে, দ্যাট উড বি 4000 মাইলস ডাউন আই থিঙ্ক। আমার মনে হয় সেটা হচ্ছে 4000 মাইল নিচে। যে পৃথিবীর কেন্দ্রটা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 4000 মাইল নিচে, অ্যালিসরা জানে। তাই বলছে সে এতক্ষণ ধরে নিচের দিকে পড়ছে, তার মনে হচ্ছে সে যেন পৃথিবীর কেন্দ্রবিন্দু এই 4000 মাইল নিচ পর্যন্ত সে পৌঁছে গেছে। ফর ইউ সি, অ্যালিস হ্যাড লার্নড সেভারাল থিংস অফ দিস সর্ট। কারণ দেখুন, অ্যালিস এরকম অনেক কিছুই শিখেছে ইন হার রিলেশন, তার পড়াশোনাতে, ইন দ্য স্কুল রুম, স্কুলের ক্লাসে এই ধরনের অনেক কিছু জিনিস সে শিখেছিল, যে পৃথিবীর কেন্দ্রটা কতটা গভীরে। অ্যান্ড দো, এবং যদিও দিস ওয়াজ নট এ ভেরি গুড অপরচুনিটি, এটা খুব একটা ভালো সুযোগ ছিল না, ফর শোয়িং অফ, দেখানোর, কি দেখানোর, হার নলেজ, তার জ্ঞানটা, যে সে কি শিখেছে স্কুলের ক্লাসরুমে, বা জ্ঞান প্রদর্শন করার খুব ভালো সুযোগ ছিল না। অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু লিসেন টু হার, কারণ সেখানে তো শোনার মতো কেউ ছিল না। সে তো একটা কুয়ার গর্তের মধ্যে প্রবেশ করছে, গর্তের গভীরে চলে যাচ্ছে, তাহলে সেখানে সে যে চিৎকার করে বলছে যে হ্যাঁ পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দু 4000 মাইল গভীর, তাহলে সে যতই বলুক সেটা শোনার মতো, যেহেতু তার সেখানে কেউ ছিল না, তাই তার জ্ঞান প্রদর্শনের খুব একটা ভালো সুযোগ ছিল না। স্টিল, তথাপি, ইট ওয়াজ গুড, এটা খুবই ভালো। কিটা ভালো? প্র্যাকটিস টু সে ইট ওভার, বারবার বলাটা অনুশীলনের জন্য। যে যদি বারবার বলে, কেউ যদি নাও শোনার থাকে, তবুও সেটা তার অনুশীলন, প্র্যাকটিস হবে, সে ভবিষ্যতে চট করে ভুলে যাবে না যেগুলো সে শিখেছে স্কুলের ক্লাসরুমে। ইয়েস, দ্যাটস অ্যাবাউট দ্য রাইট ডিস্ট্যান্স, হ্যাঁ এটাই সঠিক দূরত্ব। বাট দেন আই ওয়ান্ডার হোয়াট ল্যাটিচিউড অর লঙ্গিচিউড আই হ্যাভ গট টু, কিন্তু আমি ভাবছি এখন কোন অক্ষাংশ আর দ্রাঘিমাংশে আছি। যেহেতু ও ভাবছে ও পৃথিবীর কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে, একদম কুয়ার মধ্যে যেতে যেতে গর্তে পড়তে পড়তে, তাই সে ভাবছে এখন আমি যেখানে রয়েছি, পৃথিবীর যে জায়গাতে, যে গভীরতায় আছি, সেটার অক্ষাংশ বা দ্রাঘিমাংশ কত আছে কি জানি। অ্যালিস হ্যাড নট দ্য স্লাইটেস্ট আইডিয়া, অ্যালিসের কোনো সামান্যতম ধারণাও ছিল না, হোয়াট ল্যাটিচিউড ওয়াজ অর লঙ্গিচিউড আইদার, অক্ষাংশ বা দ্রাঘিমা সম্পর্কে। বাট সি থট দে ওয়ার নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে, কিন্তু সে মনে করেছিল এগুলো বেশ ভালো ও জমকালো শব্দ বলার মতো। হ্যাঁ, ল্যাটিচিউড লঙ্গিচিউড এগুলো বলতে বেশ একটা, কথাটার মধ্যে একটা জোশ থাকে, বেশ জমকালো শব্দ। তাহলে তার ধারণা না থাকলেও সে কিন্তু বলে উঠল, কি জানি কত অক্ষাংশ বা দ্রাঘিমাংশের মধ্যে আমি এখন রয়েছি। প্রেজেন্টলি সি বিগ্যান এগেন, এরপর আবার সে শুরু করলো বলা। পুরোটাই কিন্তু অ্যালিসের কল্পনা। অ্যালিস যখন ওই গর্তের মধ্যে প্রবেশ করছে বা কুয়ার মধ্যে যখন পড়ছে, সেখানে পৌঁছে গিয়ে, আমি বলেছিলাম পুরোটাই হচ্ছে অ্যালিসের একটা কাল্পনিক জগৎ। আই ওয়ান্ডার, আমি ভাবছি, ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ, আমি কি পুরোপুরি পৃথিবীর ভিতর দিয়ে অন্যদিকে গিয়ে পড়বো। মানে অ্যালিস বলতে চাইছে, সে ধরো উত্তর গোলার্ধের কোনো এক জায়গাতে ছিল ভূপৃষ্ঠের উপরে, সেখান থেকে ওই গর্তের মধ্যে দিয়ে যেতে যেতে পুরো পৃথিবীটা ভেদ করে সে দক্ষিণ গোলার্ধের ঠিক উল্টো দিকে গিয়ে উঠবে না তো? হাউ ফানি ইট উইল সেম, কি মজারই না হবে টু কাম আউট অ্যামং দ্য পিপিল, বেরিয়ে আসা সেই সব মানুষদের মধ্যে, দ্যাট ওয়াক উইথ দেয়ার হেডস ডাউনওয়ার্ডস, যে লোকগুলো মাথা উল্টো দিকে করে হাঁটছে। কারণ অ্যালিস তো ভাবছে সে পুরো পৃথিবীটাকে ভেদ করে পৃথিবীর অন্য প্রান্তে, উত্তর গোলার্ধ থেকে একদম দক্ষিণ গোলার্ধে, বা যদি পূর্ব গোলার্ধে থাকে তো পশ্চিম গোলার্ধে পৌঁছে যাবে। তাই সে ভাবছে সেখানে যদি পৌঁছে যায়, পুরো পৃথিবীর ভূ অভ্যন্তরকে ভেদ করে যদি সে পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে ওঠে, কি মজারই না হবে দেখাটা, কি যেই জগতে বা যেইখানের মানুষজন মাথা উল্টো দিকে করে হাঁটে। সে বাচ্চার যেমন ধারণা, সে সেরকমটা ভেবে যাচ্ছে। দ্য অ্যান্টিপ্যাথিস, আই থিঙ্ক, আমার মনে হয় তাদের নাম হচ্ছে অ্যান্টিপ্যাথিস। শি ওয়াজ রাদার গ্ল্যাড, সে আনন্দিতই ছিল। দেয়ার ওয়াজ নো ওয়ান লিসেনিং দিস টাইম, সেখানে তার এই সময় কথা শোনার মতো কেউ ছিল না বলে। অ্যাজ ইট ডিড নট সাউন্ড অ্যাট অল রাইট ওয়ার্ড, কারণ এটা একদম সঠিক শব্দের মতো শোনায়নি যে হ্যাঁ তাদের অ্যান্টিপ্যাথিস বলে। এই কথাটা বলার পরে তার মনে হলো ভাগ্যিস শোনার মতো কেউ নেই, কারণ অ্যালিসও একটা ডাউটের মধ্যে ছিল, সে ঠিক বলছে তো অ্যান্টিপ্যাথিস বলে বলে। যে তার খুব আনন্দ হলো এই জন্য যে তার কথাগুলো শোনার মতো সেখানে কেউ
ছিল না। বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দেম হোয়াট দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ, কিন্তু আমাকে তাদের জিজ্ঞাসা করতেই হবে যে এই দেশের নামটা কি জানেন। যখন আমি ওই পুরো পৃথিবীকে ভেদ করে অন্যদিকে গিয়ে উড়বো, পৃথিবীর অন্য প্রান্তে, আমি সেখানের মানুষজনকে গিয়ে জিজ্ঞাসা করবো, আচ্ছা এই দেশটার নাম কি? প্লিজ ম্যাম, ইজ দিস নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া? আমি গিয়ে জিজ্ঞাসা করব, অনুগ্রহ করে বলবেন ম্যাডাম এই দেশটার নাম কি নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? অ্যান্ড সি ট্রাইড টু কার্টেসি অ্যাজ সি স্পোক ফ্যান্সি কার্টেসিং, এবং সে চেষ্টা করলো অভিবাদন জানানোর ভঙ্গি করার, যখন সে এই অভিবাদন সূচক কথাটা বলছিল যে প্লিজ ম্যাম, ইজ দিস নিউজিল্যান্ড অর অস্ট্রেলিয়া, অ্যাজ ইউ আর ফলিং থ্রু দ্য এয়ার, যখন তুমি বাতাসের মধ্য দিয়ে পড়ছো, ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট? ভাবুন তো, আপনি যখন বাতাসে পড়ছেন নিচের দিকে একটা সুড়ঙ্গের মধ্যে বা একটা কুয়ার মধ্যে নিচের দিকে চলে যাচ্ছেন অনেক গভীরে, তখন অভিবাদন জানাতে পারবেন তো? ভেবে দেখুন। মানে লেখক বলতে চাইছেন এটা অ্যালিসের পক্ষেই সম্ভব। ওই মুহূর্তে আমরা হলে ভীত সন্তুষ্ট হয়ে যেতাম, কিন্তু সে অ্যালিস যেমনভাবে অভিবাদন জানিয়ে কথা বলতে হয় সেভাবেই কিন্তু বলছে। অ্যান্ড হোয়াট অ্যান ইগনোরেন্ট লিটিল গার্ল, আর কি ইগনোরেন্ট মানে অজ্ঞ, কি অজ্ঞ ছোট মেয়ে। সি উইল থিঙ্ক মি ফর আস্কিং, সে নিশ্চয়ই ভাববে আমাকে এই জিজ্ঞাসা করার জন্য। অ্যালিস ভাবছে আমি যদি কোনো একজন মহিলাকে জিজ্ঞাসা করি, আচ্ছা ম্যাডাম এটা নিউজিল্যান্ড না এটা অস্ট্রেলিয়া, যে তখন সেই মহিলাটি আমাকে ভাববে নিশ্চয়ই একটা বাচ্চা অজ্ঞ মেয়ে। নো, ইট উইল নেভার ডু টু আস্ক, না না জিজ্ঞাসা করাটা ঠিক হবে না। পারহ্যাপস আই শ্যাল সি ইট রিটেন আপ সামহোয়ার, আমি কোথাও কোনো লেখা থেকে এটা জেনে নেবো, যে নিশ্চয়ই কোথাও না কোথাও লেখা থাকবে। আমরা যেমন রাস্তাঘাটে দেখতে পাই, দোকানে দেখতে পাই লেখা আছে জায়গার নাম, সেরকম নামটা দেখে আমি বুঝে যাব, কোথাও লেখা দেখে বুঝে যাব সেটা কোন দেশ। ডাউন ডাউন ডাউন, নিচে নিচে আরো নিচে, দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু, আর কিছু করার ছিল না। সো অ্যালিস সুন বিগ্যান টকিং এগেন, সুতরাং অ্যালিস আবার কথা বলতে শুরু করলো। অ্যালিস তো ভাবছে তার আর কিছু করার নেই, সে কোনোভাবেই উঠতে পারবে না, মনে করলে সেখানে দাঁড়াতেও পারবে না, থামতেও পারবে না, তাই যেটা সে পারবে না সেটা চেষ্টা না করে সে ভাবতে লাগলো, ডায়না উইল মিস মি ভেরি মাচ টু নাইট, ডায়না আমাকে আজ রাতে খুব মিস করবে, আই আই শুড থিঙ্ক, আমার মনে হয়। ডায়না ওয়াজ দ্য ক্যাট, ডায়না ছিল বিড়াল। যে ভাবছে অ্যালিস যে আমি তো এই পৃথিবীর গভীরে প্রবেশ করে যাচ্ছি, হয়তো পৃথিবীর অন্য প্রান্তে গিয়ে উঠবো, আমার পোষা বিড়াল ডায়না সে আজ রাতে আমাকে খুব মিস করবে শুতে গিয়ে। আই হোপ, আমার আশা, দে উইল রিমেম্বার হার সসার অফ মিল্ক অ্যাট টি টাইম, ওরা চায়ের সময় দুধের বাটি দেওয়ার কথা মনে রাখবে, যে যখন তারা চা খাবে নিশ্চয়ই ডায়নাকে তারা দুধের বাটিটা দেবে। ডায়না মাই ডিয়ার, দেখো ক্লিয়ার হয়ে গেছে, এগুলো কিন্তু খেয়াল করবে, এটা টাইম মিস্টেক কিছু আছে। ডায়না আমার প্রিয়, আই উইশ ইউ আর ডাউন হেয়ার উইথ মি, তুমিও যদি আমার সাথে এখানে থাকতে। দেয়ার আর নো মাইস ইন দ্য এয়ার আই এম অ্যাফ্রেড, আমার মনে হয় এখানে বাতাসে কোনো ইঁদুর নেই, বাট ইউ মাইট ক্যাচ এ ব্যাট, কিন্তু তুমি বাদুড় ধরতে পারতে, অ্যান্ড দ্যাটস ভেরি লাইক এ মাউস, আর বাদুড় তো ইঁদুরের মতোই। অ্যালিস ভাবছে যদি আমার বিড়াল ডায়নাটাকেও নিয়ে আসতাম, ডায়নাও যদি আমার সঙ্গে নিজের দিকে পড়তো, তাহলে ও খেত কি? ওর খাবারের জন্য তো এখানে ইঁদুর নেই, কিন্তু এই কুয়ার গভীরে যেখান দিয়ে সে এখন নিচের দিকে পড়ছে সেইখানে তো অনেক বাদুড় উড়ে বেড়াচ্ছে, সে বাদুড় খেতে পারতো, আর বাদুড় তো ইঁদুরের মতনই, তোমরা তো জানোই। বাট ডু ক্যাটস ইট ব্যাটস আই ওয়ান্ডার, দিয়ে সঙ্গে সঙ্গে কি বলছে দেখো, কিন্তু বিড়াল কি বাদুড় খায়? আবার সে ভাবছে, এইমাত্র বললো আরে বাদুড় তো ইঁদুরের মতোই, দিয়ে আবার বলছে বিড়াল কি বাদুড় খায়? অ্যান্ড হেয়ার অ্যালিস বিগ্যান টু গেট রেদার স্লিপি, আর অ্যালিস ঘুম ঘুম অনুভব করতে লাগলো, ত্রন্দা অনুভব করতে লাগলো। অ্যান্ড ওয়েন্ট অন সেইং টু হার সেলফ, আর নিজেই বলে যেতে লাগলো ইন এ ড্রিমি সর্ট অফ ওয়ে, স্বপ্নালু ভাবে, ডু ক্যাটস ইট ব্যাটস, বিড়ালে কি বাদুড় খায়? ডু ক্যাটস ইট ব্যাটস, বিড়ালে কি বাদুড় খায়? অ্যান্ড সামটাইমস, আবার মাঝে মধ্যে, ডু ব্যাটস ইট ক্যাটস, বাদুড়ে কি বিড়াল খায়? মানে যে ঘুম ঘুম তন্দাচ্ছন্ন ভাব, ঘুমের ঘরে সে বকছে, কখনো সে বলছে বিড়ালে কি বাদুড় খায়, বিড়ালে কি বাদুড় খায়, আবার ওই ঘুমের ঘরেই সে বলে উঠছে বাদুড়ে কি বিড়াল খায়। ফর ইউ সি অ্যাজ সি কুডন্ট অ্যান্সার আইদার কোশ্চেন, কারণ দেখো যেহেতু সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারছিল না, ইট ডিডন্ট মাচ ম্যাটার হুইচ ওয়ে সি পুট ইট, তাই সে যেভাবেই প্রশ্নটা করুক তাতে খুব একটা পার্থক্য ছিল না, যে সে তো জানে না বিড়ালে বাদুড় খায় কিনা। লেখক বলছেন যেহেতু সে উত্তর দিতে পারছে না, বিড়ালে বাদুড় খায় কিনা জানে না, বা কারো কাছ থেকে সে অ্যান্সারটাও পাচ্ছে না, নিজেও জানে না, তাই বিড়ালে বাদুড় খাক বা বাদুড়ে বিড়াল খাক, যেই প্রশ্নই করুক না কেন তাতে কিছু যায় আসে না। শি ফেল্ট দ্যাট শি ওয়াজ ডজিং অফ, সে অনুভব করলো সে যেন ঝিমিয়ে পড়ছে। অ্যান্ড হ্যাড জাস্ট বিগান টু ড্রিম দ্যাট শি ওয়াজ ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ ডায়না, এবং স্বপ্ন দেখা শুরু করলো যে সে ডায়নার হাত ধরে হাঁটছে,
অ্যান্ড ওয়াজ সেইং টু হার ভেরি আর্নেস্টলি, আর তাকে খুব আন্তরিকতার সাথে বলছে, নাও ডাইনা টেল মি দ্য ট্রুথ, ডাইনা আমাকে সত্যিটা বলো, ডিড ইউ এভার ইট এ ব্যাট, তুমি কি কোনোদিন বাদুড় খেয়েছো? হোয়েন সাডেনলি থাম্প থাম্প, ঠিক তখনই ধপ ধপ করে শব্দ হলো। ডাউন শি কেম আপ অন এ হিপ, সে গিয়ে পড়লো বা সে এসে পড়লো কোথায়? একটা স্তূপ, হিপ মানে স্তূপ, কিসের স্তূপ? অফ স্টিক্স, টুকরো টুকরো লাঠি রয়েছে, অ্যান্ড ড্রাই লিভস, শুকনো পাতা, অ্যান্ড দ্য ফল ওয়াজ ওভার, আর পতন তার শেষ হলো। মানে সে এতক্ষণ ধরে যে ওই কুয়াটার ভিতর দিয়ে নিচের দিকে পড়েই যাচ্ছিল, সেটা এসে থামলো। সে একটা নির্দিষ্ট জায়গাতে এসে ধপ করে পড়ে গেল। অ্যালিস ওয়াজ নট এ বিট হার্ট, অ্যালিস মোটেই আঘাত পায়নি। অ্যান্ড সি জাম্পড আপ অন টু আর ফিট ইন এ মুমেন্ট, আর সে মুহূর্তের মধ্যে উঠে দাঁড়ালো। সি লুকড আপ, সে ওপরের দিকে তাকালো, বাট ইট ওয়াজ অল ডার্ক ওভার হেড, কিন্তু তার মাথার উপর সবটাই অন্ধকার। বিফোর হার ওয়াজ অ্যানাদার লং প্যাসেজ, আর তার সামনে ছিল আরেকটা লম্বা পথ। অ্যান্ড দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ স্টিল ইন সাইট, আর ওই সাদা খরগোশটা তখনও সে দেখতে পাচ্ছিল, হারিং ডাউন ইট, সেই পথ দিয়ে ছুটে যাচ্ছে। দেয়ার ওয়াজ নট এ মোমেন্ট টু বি লস্ট, এক মুহূর্ত নষ্ট করার মতো সময় ছিল না। অ্যাওয়ে ওয়েন্ট অ্যালিস লাইক দ্য উইন্ড, অ্যালিসও বাতাসের মতো দ্রুত দৌড়ে গেল। অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম টু হিয়ার ইট সে, আর সে তাকে সেই সময় বলতে শুনলো, অ্যাজ ইট টার্নড এ কর্নার, যখন সে একটা কোণেতে গিয়ে বাঁক দিল, মানে যখন খরগোশটা একটা কোণে গিয়ে বাঁকছে, তখন তাকে বলতে শুনলো, ও মাই ইয়ার্স অ্যান্ড হুইস্কার্স, হাউ লেট ইটস গেটিং, ওরে আমার কান আর গোঁপ, কত দেরি হয়ে যাচ্ছে। হুইস্কার্স মানে হচ্ছে শিকারী পশুদের গোপকে বলা হয় হুইস্কার্স। শি ওয়াজ ক্লোজ বিহাইন্ড ইট, সে তার খুব কাছেই ছিল, মানে অ্যালিস খরগোশটার খুব কাছেই ছিল। হোয়েন সি টার্ন দ্য কর্নার, এটা কর্নার, এখানেও দেখো কয়নার হয়ে গেছে, এটা কর্নার হবে যখন সে ওই কোনটাতে গিয়ে বাঁক নিল। বাট দ্য র্যাবিট ওয়াজ নো লঙ্গার টু বি সিন, কিন্তু আর তখন খরগোশটাকে দেখা গেল না। যখন সে মোড় ঘুরলো তখন আর খরগোশটাকে দেখা গেল না। সি ফাউন্ড হারসেলফ ইন এ লং লো হল, সে দেখলো নিজে গিয়ে পৌঁছেছে কোথায়? একটা লম্বা নিচু হলেতে। হুইচ ওয়াজ লিট আপ বাই এ রো অফ ল্যাম্পস, যে হলটা আলোকিত ছিল সারিবদ্ধ আলোতে। হ্যাঙ্গিং ফ্রম দ্য রুফ, যে আলোগুলো সব ঝুলছিল ছাদ থেকে, যে ছাদ থেকে অনেকগুলো আলো ঝুলছে, সেই আলোতে আলোকিত ছিল সেই হলটা। তাহলে দেখো, ভিডিওটা লেন্দি হওয়ার জন্য আজকে আমরা এই 125 পাতার রূপ পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। পরের ভিডিওতে বাকি গল্পটুকুর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি তোমাদের 4th সেমিস্টারের প্রত্যেকটা পিসের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ, এখান থেকে কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন করতে হবে তা নিয়ে পরপর ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করে যাব। যে ভিডিওগুলো অলরেডি আপলোড করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।